আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশে ফিরবেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এই তথ্য দিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ইউনূস আর খলিলুর রহমান থাকলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থাকতে পারেন, নাকি তিনি যার নাম লিখে চিঠি শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবনে এর আগেই পাঠিয়ে দিয়েছেন সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী সেনাপ্রধান? আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ভুল করেছি আওয়ামী লীগ নিষিদ্ধ করে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের নেতৃত্ব প্রদানকারী দল। ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। মাত্র গনে গনে 24 ঘন্টার মধ্যে ডক্টর ইউনূসের পতন ঘটাইতে পারে। ডক্টর ইউনূস 24 ঘন্টাও তিনি ক্ষমতায় থাকতে পারবেন না, তাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে অথবা তার পতন হবে। ডক্টর ইউনূসের পতন যে আসন্ন সেই লক্ষ্যে একটা কাজ চলছে, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কাজ চলছে। আরো ভয়ঙ্কর চিন্তার বিষয় হচ্ছে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, ডক্টর মোহাম্মদ ইউনূসের দল, সরকারের দল, তারা এখনো পর্যন্ত এই ইস্যুতে একটা কথা বলেনি, একটা কথাও না। তাহলে কি আমরা বুঝতে পারছি যে সংযোগটা কোথায়? এরা নাকি পুরো বাংলাদেশকে পুরো বদলে দেবে, নতুন বাংলাদেশ কায়েম করবে। শেখ হাসিনা তিনি বুঝতে পারছেন তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন এবং সস্থানে, তার মানে যে জায়গায় ফিরে এসেছিলেন সেই জায়গাতেই গিয়ে বসবেন উনি, এবং ভারত সেই ব্যবস্থা। দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখছেন। সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আসুন আমরা সেই অংশবিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আসুন কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। ইউনূস এমনকি সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামানকে অপসারণ করে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের নাম প্রস্তাব করে সে চিঠি স্বাক্ষরের জন্য রাষ্ট্রপতিকে পাঠিয়েছিলেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু খুব স্বাভাবিকভাবেই সেই কাগজে স্বাক্ষর করেন নাই, কারণ তিনি জানেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের চলে যাওয়া মানে আসলে বঙ্গভবন থেকে তাকেও অপসারণ, এবং তার জন্য সেটা আসলে শেষ পর্যন্ত জীবন মৃত্যুর সমস্যা। কারণ শাহাবুদ্দিন চুপ্পু যেই মাত্র বঙ্গভবন থেকে বেরোবেন সেই মাত্র তার জীবন সংকট নিশ্চিত। এই অবস্থায় ধারণা করা হয় ওয়াকারুজ্জামান, এমনকি লেফটেন্যান্ট জেনারেল কামরুলও কিন্তু উপস্থিত ছিলেন সেই সেনাপ্রধানের দরবারে। এই যে বলছেন যে ডক্টর ইউনূস লোক উড়িয়ে এনেছেন বিদেশ থেকে তাকে, মানে সেনাপ্রধানকে মেরে ফেলার জন্য, ধারণা করা যায় সেনাপ্রধান আসলে বলতে চাইছেন তাকে অপসারণের পরিকল্পনা করবার জন্য বিদেশ থেকে খলিলুর রহমানকে উড়িয়ে এনেছেন। সেনাপ্রধানের সেই কথায় তখন সেনা কর্মকর্তারা সমস্বরে বলেন তারা প্রস্তুত, যে কোনো সিদ্ধান্ত সেনাপ্রধান নেবেন, তারা তার সঙ্গে আছেন। এই অবস্থায় এখন যখন ডক্টর ইউনূস আসলে কোনো বিষয়ই সিদ্ধান্ত না জানিয়ে বা কোনো বিষয়ই তার সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত না জানিয়ে, মানে রাখাইন করিডর হচ্ছে না এমন কথা না বলে, কিংবা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের একটি তারিখ না দিয়ে বরং 2-3 দিন 4 দিন ধরে নাটক করলেন, যে নাটকে রাজপথে লোক নামানোর চেষ্টা হলো, লোক জমানো গেল না, নানা তরফ থেকে চেষ্টা করা হলো যে রাজনৈতিক দলগুলো সমস্বরে ডক্টর ইউনূস আপনি থেকে যান, ডক্টর ইউনূস আপনি থেকে যান বলে বলবেন, সেটাও বলানো গেল না। কিন্তু ডক্টর ইউনূস শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন, এক রকমের প্রচারণা করলেন, পদত্যাগ করে ফেলবেন, তারপর জানান দিলেন তারই উপদেষ্টা পরিষদের মাধ্যমে যে তিনি তার দায়িত্ব পালন করে তবেই যাবেন। তার মানে ডক্টর ইউনূস বা তার উপদেষ্টা পরিষদ কোথাও যাচ্ছেন না, তারা ক্ষমতায় থাকতে চাইছেন, তারা তাদের দায়িত্বে আপাতত থাকতে চাইছেন। তারা থাকলে ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আর কিভাবে থাকেন? 3 বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনীর প্রধানরা কি করে থাকেন? এই নেতৃত্বকে রেখে কি করে ডক্টর ইউনূস আসলে দেশ পরিচালনা করেন? কারণ সেনাপ্রধান মনে করেন ডক্টর ইউনূসের সরকার তিনি গঠন করে দিয়েছেন 30 ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য, আর ডক্টর ইউনূস মনে করেন তিনি চাইলে সেনাপ্রধানকে সরিয়ে দিতে পারেন। এবং ডক্টর ইউনূস এত কথার পরেও, এমনকি বিএনপির তরফে সরাসরি দাবির পরেও, এখন পর্যন্ত খলিলুর রহমান ওরফে রজার রহমান, যার নাম, নাগরিকত্ব, ডিগ্রির সার্টিফিকেট সবকিছু নিয়ে প্রশ্ন উঠে গেছে, সেই ব্যক্তিটিকেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে এখন পর্যন্ত সরিয়ে দেওয়া বিষয়েও কোনো বক্তব্য রাখেননি বা কোনো অবস্থান নেননি। তাহলে ডক্টর ইউনূস আর খলিলুর রহমান থাকলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান থাকতে পারেন? সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে রেখে আসলে ডক্টর ইউনূসের পক্ষে এই যে তার রাজনৈতিক দল এনসিপির যে যথেচ্ছাচারের বা যে নানা রকম দাবি, মানে জুলাই ঘোষণাপত্র দিয়ে দিতে হবে, সংবিধান বাতিল করে ফেলতে হবে, এই দাবিগুলো তিনি পূরণ করতে পারেন? এই অবস্থায় অনির্দিষ্টকালের জন্য সংস্কার, সংবিধান বাতিল সহ রিসেট বাটনে চাপ দিয়ে বাংলাদেশ 2.0 প্রতিষ্ঠার উদ্দেশ্যে ডক্টর ইউনূসের যেই উপপ্রধান উপদেষ্টা পদে থাকবার প্রত্যাশা, সেই প্রত্যাশা কি পূরণ হতে পারবে যদি ওয়াকারুজ্জামানই সেনাপ্রধান থাকেন? আর যদি ডক্টর ইউনূস সেই প্রত্যাশার পথে হাঁটতে চান, যদি রাখাইন রাজ্যের সঙ্গে
জাতিসংঘের কথা মতো মানবিক করিডর দিতে চান, আমেরিকার নির্দেশনা মতো সামরিক করিডর দিতে চান, যদি চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার কাজ যে প্রায় শেষ করে এনেছেন সেই কাজটি এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে তার পক্ষে কি সম্ভব সেনাপ্রধান হিসেবে ওয়াকারুজ্জামানকেই রেখে দেওয়া, নাকি তিনি যার নাম লিখে চিঠি শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবনে এর আগেই পাঠিয়ে দিয়েছেন সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী সেনাপ্রধান? সম্প্রতি অনলাইনে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সহ আরো কয়েকজনের ভিডিও ফুটেজ প্রচার করে দাবি করা হয়েছে, আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ভুল করেছি আওয়ামী লীগ নিষিদ্ধ করে। প্রচারিত ভিডিওতে সংযুক্ত আসিফ নজরুলের ফুটেজে তাকে বলতে শোনা যায়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব প্রদানকারী দল, ব্যক্তিগতভাবে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। জুলাই আন্দোলনে গণহত্যা সহ দীর্ঘ 15 বছরের শাসনামলে গুম, খুন, নির্যাতন করায় আওয়ামী লীগকে নিষিদ্ধের জোর দাবি ওঠে। এমন অবস্থায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত ওই দলের কার্যক্রম নিষিদ্ধ করে গেল 12 মে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। এমন অবস্থায় আসিফ নজরুলের বক্তব্যের একটি ভিডিও সম্পর্কে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করে ভুল করেছি শীর্ষ কোনো প্রকাশ্য মন্তব্য আইন উপদেষ্টা আসিফ নজরুল করেননি এবং কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। তাছাড়া প্রচারিত আসিফ নজরুলের ভিডিওটি আওয়ামী লীগ নিষিদ্ধের আগের সময়কার। এ বিষয়ে প্রচারিত আসিফ নজরুলের বক্তব্যের ভিডিওটির বিষয়ে অনুসন্ধান করলে মূলধারার গণমাধ্যম RTV নিউজের ইউটিউব চ্যানেলে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন আসিফ নজরুল শীর্ষক শিরোনামে 2024 সালের 28 আগস্টে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। খানিকটা ভিন্ন কোণে ধারণকৃত ওই ভিডিওতে আসিফ নজরুলকে আলোচিত বক্তব্যটি দিতে দেখা যায়। আসিফ নজরুলের উক্ত ভিডিওটি গেল বছরের আগস্টের, অর্থাৎ আসিফ নজরুলের বক্তব্যের উক্ত ভিডিওটি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগের। ভিডিওর কোথাও আসিফ নজরুলকে বলতে শোনা যায়নি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভুল করেছি, বরং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরবর্তী সময়ে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ প্রজ্ঞাপন জারির পোস্ট শেয়ার করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আলহামদুলিল্লাহ বলেছেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র ঠিকই তার ছক কষে এগোচ্ছে, যদিও করিডোর ইস্যু এর মধ্যে চাপা পড়ে গেছে আমাদের প্রধান উপদেষ্টার পদত্যাগ নাটকে। কিন্তু করিডোর বা ডক্টর খলিলুর রহমানদের ভাষায় মানবিক চ্যানেলের নামে, কথিত মানবিক চ্যানেলের নামে যুক্তরাষ্ট্র মিয়ানমারে ঢুকবেই বাংলাদেশকে ব্যবহার করে। অনেকে বলেন করিডোর হয়তো দেওয়া হয়ে গেছে, যাও যদি না দেওয়া হয়েও থাকে যুক্তরাষ্ট্র তার লক্ষ্যে কাজ করে যাবে এবং সেই কাজের সহযোগী হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কাজ করছেন, সেটা তো স্পষ্ট। তারা মানবিক চ্যানেল দিবেই। এবং এই যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ব্যবহার করে মিয়ানমারে ঢুকবে তার আরও একটি সুস্পষ্ট ইঙ্গিত মিলেছে তাদের প্রতিরক্ষা গোয়েন্দা প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র প্রতি বছর বৈশ্বিক হুমকি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। এই বছরও যেটি প্রকাশ করেছে সেটির নাম হচ্ছে 2025 ওয়ার্ল্ড ওয়াইড থ্রেট অ্যাসেসমেন্ট, অর্থাৎ যুক্তরাষ্ট্রের জন্য কারা হুমকি অথবা বিশ্বব্যাপী কারা প্রভাব বিস্তার করছে, যেগুলো যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত হানে। এই ধরনের এই প্রতিবেদনে চীন প্রসঙ্গে যে কথাগুলো বলা হয়েছে সেখানে বলা হচ্ছে যে পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমারে চীন তার সামরিক উপস্থিতি বাড়াচ্ছে এবং এটি তাদের সুস্পষ্ট আরেকটি ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র কী করতে চাইছে কোন অঞ্চলের মধ্য দিয়ে চীনের আধিপত্য প্রতিহত করার জন্য বা প্রতিরোধ করার জন্য। কেন বলা হচ্ছে, এই কারণে বলা হয় নিশ্চয়ই বুঝতে পারছেন, নতুন করে ব্যাখ্যা কিছু নেই। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ ও বিশ্বের একাধিক দেশে চীনা সামরিক উপস্থিতির সম্ভাবনার মধ্যে রয়েছে। চীনের ব্যাপারে সতর্ক করে প্রতিবেদনে বলা হচ্ছে চীন সম্ভবত বার্মা। আমি এর আগেও আপনাদেরকে নোটিশ করেছি যে যুক্তরাষ্ট্র কখনো মিয়ানমারকে মিয়ানমার বলে উল্লেখ করে না, এখনও মিয়ানমার বলে স্বীকৃতি দেয়নি। তারা এখনও পর্যন্ত বার্মা বলে। তাদের বার্মা অ্যাক্ট 2022 সালে পাশ হয়েছে এবং কখনোই তারা মিয়ানমারের এই অবস্থানকে স্বীকার করে না। তারা তাদের পুরনো অবস্থানে ফিরিয়ে নিতে চায়। অং সান সু চিকে যেভাবে নোবেল দেওয়া হয়েছিল, আমি বাকিটা আর বলছি না। যাই হোক, বলা হচ্ছে চীন সম্ভবত বার্মা, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, কিউবা, কেনিয়া, গিনি, সেশেলস, তানজানিয়া, অ্যাঙ্গোলা, নাইজেরিয়া, নামিবিয়া, মোজাম্বিক, গ্যাবন, বাংলাদেশ, পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ এবং তাজিকিস্তানে সামরিক উপস্থিতির কথা বিবেচনা করছে। এখন সামরিক উপস্থিতি এসব দেশে বাড়ালে তার তো সমস্যা, তার মরুলি থাকবে না। আর চীন যে বিভিন্ন দেশে তাদের সামরিক ঘাঁটি তৈরি করছে, সামরিক উপস্থিতি বাড়ছে, এটাও সত্য কথা। কিন্তু যেহেতু সত্য কথা, সেহেতু আমরা জেনে শুনে এরকম ওয়ার ফিল্ডে নিজের দেশকে কেন পরিণত হতে দেব? যুক্তরাষ্ট্র তার প্রতিবেদনে বলছে কূটনৈতিক, তথ্যগত, সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার মিত্রদের টেক্কা দিতে চীন তার সক্ষমতা বৃদ্ধি করে চলেছে। তার সূত্র ধরে ইন্দো প্যাসিফিক, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং তার আশপাশের অঞ্চলে ওয়াশিংটন ও তার মিত্রদের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে বেইজিং। এই প্রতিযোগিতায় চীনকে আরও ভালোভাবে প্রস্তুত করতে বিভিন্ন উদ্যোগ নিয়ে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
এর মধ্যে রয়েছে মার্কিন সামরিক জোট ও তার নিরাপত্তা অংশীদারত্বের জন্য সমর্থনকে দুর্বল করার অপচেষ্টা অব্যাহত রাখা ইত্যাদি ইত্যাদি আরও অনেক অনেক কথা রয়েছে এখানে। তো গত 21শে মে আমাদের সেনাপ্রধান যেখানে স্পষ্ট করে বললেন করিডোর কিংবা বন্দর ইস্যুতে নির্বাচিত সরকার ছাড়া আর কারো কোনো এখতিয়ার নেই বা গ্রহণযোগ্যতা নেই এগুলো সিদ্ধান্ত নেয়ার। আমরা দেখলাম যে বিএনপি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সিপিবি সহ বিভিন্ন রাজনৈতিক দল তারা স্পষ্টভাবে উল্লেখ করেছে কোনো অবস্থাতেই কথিত করিডোর দেওয়া যাবে না, বন্দরগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখলাম যে বিষয়টি কেমন কেমন করে যেন একটা নাটকের মধ্য দিয়ে এই বিষয়গুলো ধামাচাপা দেওয়া হয়ে গেল। রাজনৈতিক দলগুলোর যে অবস্থানে ছিল হুঙ্কার হুঁশিয়ারিতে কেন যেন হঠাৎ করে একটু শিথিল হয়ে গেল সব কিছু। যদিও কমিউনিস্ট পার্টির মতো কিছু কিছু দল তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। কিন্তু আমি এর আগেও বলেছি, এখনও বলছি, এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো স্পষ্ট অবস্থান ব্যাখ্যা করছে বাংলাদেশের স্বার্থে, কিন্তু সরকারের আশীর্বাদ পুষ্ট যে দলগুলো রয়েছে, হাতে গোনা কয়েকটি দল, তারা আবার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছে বন্দর তুলে দেওয়া হচ্ছে না, বন্দরকে আধুনিকায়নের নামে এগুলো বিদেশিদের সহযোগিতা নেওয়া হচ্ছে। এবং এমন কথাও কেউ কেউ বলছেন যুক্তরাষ্ট্র যদি ইচ্ছে করে বাংলাদেশে ঢুকবে, বাংলাদেশে অমক অমক জায়গা দখল করবে, পৃথিবীর কোনো শক্তি নেই যে যুক্তরাষ্ট্রকে বাধা দেওয়ার। কি অদ্ভুত ভয়ঙ্কর ঘৃণ্য ব্যাখ্যা। কুষ্টিয়া 3 নির্বাচনী এলাকায় জামাত ইসলামী তাদের সম্ভাব্য সংসদ সদস্য বা এমপি প্রার্থী হিসেবে মুফতি আমির হামজাকে সিলেক্ট করেছে। দো ইটস নট ফাইনাল, এটা আবার পরিবর্তন হতে পারে, নির্বাচন আগে চূড়ান্ত নমিনেশন দেওয়া হবে। তবে জামাত ইসলামী মুফতি আমির হামজাকে প্রাথমিক নমিনেশন দিয়ে শতাব্দীর শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়েছে কুষ্টিয়া 3 আসনের নমিনেশন দেওয়ার ক্ষেত্রে। মুফতি আমির হামজার চাইতে জনপ্রিয় কোনো প্রার্থী লেট অ্যালন ইন জামাত ইসলামী অন্য কোনো দলে কুষ্টিয়া 3 আসনে নেই। মুফতি আমির হামজাকে চিনে না সারা পৃথিবীতে এমন কোনো বাংলা ভাষাভাষী নেই। আমির জামাতকে যারা চিনে না তারাও আমির হামজাকে চেনে। আমির হামজা দুঃসময়ে জামাত ইসলামের নাম যেভাবে জনগণের কাছে পৌঁছে দিয়েছেন, জামাত ইসলামী শব্দটা যেভাবে প্রাসঙ্গিক রেখেছেন, জামাত ইসলামীর তার অসামান্য অবদান আছে। অনেকে তার অবদান চোখে দেখে না। শুধু জামাত ইসলামী করার কারণে বছরের পর বছর তিনি কারা নির্যাতিত হয়েছেন। জামাত না করলে তাকে কারাগারে থাকতে হতো না। আওয়ামী দুঃসময় যখন কেউ জামাতের নাম নিতে পারতো না, জামাতের বড় বড় নেতারাও যখন নিজেকে নন জামাত প্রমাণ করার চেষ্টা করতেন চাকরি বাঁচাতে, তখন আমির হামজারা সাহস নিয়ে ঝুঁকি নিয়ে জামাত ইসলামীর নাম বলেছেন। সাধারণ জনগণের উপর আমির হামজার অসাধারণ তাসির। মানুষ আমির হামজাকে ভোট দিবে, গণজোয়ার তৈরি হবে। জামাত ইসলামের ইতিহাসে বেস্ট ডিসিশন। এই আমির হামজা, তারেক মনোয়ার, মিজানুর রহমান আজহারি, আরো অনেক বড় বড় সেলিব্রিটি, বিশেষ করে 3 জনের কথা বললাম, এদেরকে যদি নমিনেশন দেওয়া হয়, জামাত যদি নমিনেশন দেয়, নমিনেশনতে শুধু সক্রিয় দায়িত্বশীলদের দিতে হবে এটা জরুরি না। এরকম সেলিব্রিটিদের এনে নমিনেশন দিতে হবে, যেরকম সাকিব আল হাসান, নায়ক ফেরদৌস, এদেরকে আওয়ামী লীগ এনে